সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রাজনীতিতে নানা সন্দেহ সংশয়, নির্বাচন নিয়েও রয়েছে একাধিক মতবিরোধ। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলছে। বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ মারাত্মক সংকটে পড়বে। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতিতে তিক্ততা, মতবিরোধ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব কামাল, সাংবাদিক, কলামিস্ট, এবং সাইদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। বাংলাদেশ চীন একটি চুক্তি ও 8টি সমঝোতা সই। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদান পাবে ঢাকা। শান্তি ও স্থিতিশীলতা বেইজিংয়ের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ এনসিপির। ভোটের পর জুলাই গণহত্যার বিচার হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ। আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, বলছেন নেতারা। মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা একটি মহল, বললেন ইশরাক। ভোট নিয়ে সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ রিজভির। পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ। প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। একসঙ্গে কেঁপে উঠল 4 দেশ। মিয়ানমার, থাইল্যান্ড, চীনে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত 28। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা বাংলাদেশেও অনুভূত। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনীতিতে তিক্ততা, মতবিরোধ। নির্বাচন নিয়েও মতবিরোধ রয়েছে। এছাড়া সংস্কারের নানা ইস্যুতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে। এসব নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে একটু সাইদ আবদুল্লার কাছে যাই। মাহবুব কামাল ভাই, বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের মানে মতানৈক্য দেখা যাচ্ছে। রাজনীতিতে মতবিরোধ থাকবে, এটি স্বাভাবিক, এটি গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেই মতবিরোধটা এখন দিনকে দিন তিক্ততার পর্যায়ে চলে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি তিক্ততা এখন যেটি দেখা যাচ্ছে বিএনপি এবং এনসিপির মধ্যে। এর কারণটা কি আসলে? ধন্যবাদ। রাজনীতিতে আসলে মতবিরোধ থাকবে, এটাই রাজনীতির সৌন্দর্য, এটাই ডেমোক্রেসির সৌন্দর্য। যদি কেউ ডেমোক্রেটিক নর্মসে বিশ্বাস করে, তার মিনিংটা হলো বিভিন্ন জায়গায় মতানৈক্যের জায়গাটা থাকবেই। এবং আরেকটা বেসিক থামরুল হলো, আপনি যে মতটাকে এস্টাবলিশ করতে চাচ্ছেন সেই অনুযায়ী কথা বলবেন। দেশের জনগণ কোনটাকে সাপোর্ট করবে সেইটার পর ডিপেন্ড করবে আপনার পাবলিক অ্যাকসেপ্টেন্স ঠিক কতটা। ব্যাপারটা হলো এইটা কিন্তু আমি আপনি ঠিক করে দিতে পারি না। যে একজন মানুষ নানা ধরনের থিওরি দাঁড় করানোর পরে ভোটের মাঠে গেল। ভোটের মাঠে যাওয়ার মিনিংটা হলো মানুষ কি চাচ্ছে। মানুষ যদি তাকে অ্যাপ্রুভাল দেয়, তাহলে সে তাদের প্রতিনিধি হিসেবে রিপ্রেজেন্ট করবে অথবা পারবে না। এইভাবেই তো চলে। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে, বেশ কয়েকটা ইস্যু নিয়ে রাজনীতিতে যে স্ট্যাটাস কোটা থাকার দরকার ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে লাস্টের 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যদি বিচার বিবেচনা করা যায়, ওই আর্মি কেন্দ্রিক একটা ইস্যু তৈরি হওয়ার পর থেকে আজ অবধি বেশ কিছু জিনিস ঠিকঠাক মতো চলছে না। তবে আমি একটা ব্যাপার খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার একান্ত ব্যক্তিগত মত। ইলেকশনের ব্যাপারটা এই যে ডিসেম্বরে হবে নাকি জুনে হবে, এই টাইপ হ্যাঙ্গিং অবস্থা থেকে যদি একটা ফিক্সড দিনক্ষণে চলে আসে, লেটসে ঘোষণা করে দেওয়া হলো ডিসেম্বরে ইলেকশন হবে অথবা জানুয়ারিতে ইলেকশন হবে, তখন অনেকগুলো ডিবেট যেভাবে ক্রমাগত উত্তোলিত হচ্ছে, সেই জায়গাটার পর একটা বার অলরেডি পড়ে যাবে। অনেকগুলো নন ইস্যু দেখবেন মাঝে মাঝে ইস্যু হয়ে যাচ্ছে। এবং রাজনৈতিক মতানৈক্যের জায়গায় যেমন সংস্কারের কথাটা আসছে, আবার সংস্কারও এমন ম্যাসিভভাবে আসছে, অনেক ক্ষেত্রে সেই সংস্কার দরকার কিনা সেটাও ভাববার কারণ হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম বিএনপির জায়গা থেকে ইলেকশনের যে দাবি, সেটার পেছনে রেশনালটা কি? আবার বিএনপিরও যে স্টাইলে কথা বলছে বা যে সংস্কার নিয়ে যে ধরনের প্রপোজালগুলো তারা পেশ করেছে, সেটার পর তাদের পাবলিক অ্যাকসেপ্টেন্স কমছে নাকি বাড়ছে, সেটা নিয়েও কিন্তু আলোচনার জায়গাটা হতে পারে। সো ইলেকশনের জায়গাটা, আওয়ামী লীগকে কিভাবে ডিল করা যায় সেই প্রশ্নটা, সামনের নির্বাচনে কে কে অংশগ্রহণ করতে পারবে বা পারবে না, এই জায়গাগুলো ডিল করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু চমৎকার একটা কাজ করেছেন, একটা ঐকমত্য কমিশনই করে ফেলেছেন। এবং সম্ভবত ঈদের পর থেকে তারা মিউচুয়াল আলোচনায় বসে যাবে। তো এর ভেতরে প্রত্যেকটা দলেরই রেশনালটা আছে।
এনসিপি না, নতুন গঠিত আমার একটা আমার দল। প্রশ্নটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঐক্যমত্য কমিশন 38টি দলের কাছে মতামত চেয়েছিল, দলগুলো মতামত দিচ্ছে। এখন সব দলই তো একরকম মতামত দেবে না। তাদের অবশ্যই তাদের অবশ্যই আলাদা রাজনৈতিক আলাদা মতামত আইডিওলজি দেবে। আছে, তাদের ফিলোসফি আছে, কিন্তু এক দলের সাথে আরেক দলের সংস্কার না মিললেই যে সংস্কার বিরোধী এই ধরনের কথাবার্তা বলা, এটাকে কি এটাই তো চলছে। এই ব্যাপারটা আসলে খুব গুড একটা প্র্যাকটিস না। ব্যাপারটা কি, একজনের সাথে আরেকজনের মত মিলবে না, প্রত্যেকের মতামতটাকে জমা দিবে এবং তারপরে কিন্তু আলোচনার জায়গাটা আছে। হুম। কিন্তু যদি মনে করা হয় যে সংস্কার কমিশন যে সংস্কারের ড্রাফটটা তৈরি করেছে সবার সেটা মেনে নিতে হবে, তাহলে তো ইটসেলফ একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস না। কারণ আপনি যা বলবেন সেটা কি শুনতে হবে। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের তো নিজস্ব একটা রাজনীতি আছে। বিএনপির একটা নিজস্ব রাজনীতি আছে, গণ অধিকার পরিষদের একটা নিজস্ব রাজনীতি আছে, এনসিপির একটা নিজস্ব রাজনীতি আছে। তো অন্যান্য দল কি সংস্কার কমিশনের রাজনীতি করে নাকি নিজেদের রাজনীতি করে? তবে এই জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে। আমরা ইতিহাসের একটা বাকবদলের জায়গায় চলে এসেছি। অতীতে এই যে শেখ হাসিনা হয়ে যেতে পেরেছিল, এর পেছনে স্ট্রাকচারাল অনেক জায়গায় ফল্টের জায়গাটা ছিল। সো সেই জায়গাগুলোতে আসলে জেনুইন কিছু সংস্কারের দরকার আছে। যেমন বিএনপির সংস্কার কমিশনে যে ধরনের প্রস্তাব দিয়েছে, এনসিপিটা দেখলাম, আরো কয়েকটা দল জামাত দিয়েছে। সো যেসব জায়গায় তারা একমত পোষণ করছে না সেই জায়গাগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, এটা যেমন সত্য। একই সাথে এই সংস্কারগুলো শুধুমাত্র একটা ভালো ড্রাফট, আমি সবসময় একটা বলি, একটা ভালো ড্রাফট ভবিষ্যৎ বাংলাদেশকে একটা চমৎকার বাংলাদেশে পরিণত করবে, এটা যথেষ্ট না। কারণ আমরা নাগরিকরা কিভাবে প্র্যাকটিস করছি, যারা পাওয়ার পলিটিক্স করছে তারা কিভাবে প্র্যাকটিস করছে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। লেটস সে আপনি যদি পুতিনের উদাহরণ দেন, ভ্লাদিমির পুতিন, রাশিয়াতেও চমৎকার একটা আইন ছিল যে 2 বারের বেশি প্রেসিডেন্ট থাকা যাবে না। তো পুতিন রাষ্ট্র ক্ষমতায় কত বছর যাবত আছে, আমি ওই ছোটবেলা থেকে শিখছি রাশিয়ার ক্ষমতায় কি আছে। 28-30 বছরের পুতিন মতো হবে। এখনো পুতিন 2 বার প্রেসিডেন্ট থাকলো, প্রধানমন্ত্রী চেঞ্জ করলো, 4 বছর থেকে 6 বছর বানালো, তারপরে আবার অনির্দিষ্টকাল কিভাবে থাকবে সে ধরনের ড্রাফট তার করা শেষ। সো ব্যাপারটা হলো এইটা শুধুমাত্র একটা ভালো ড্রাফট হলেই অনেক কিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। জি। আবার বিএনপির জায়গা থেকে বলেন, জামাতের জায়গা থেকে বলেন, তারা যেটা জমা দিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জায়গায় আবার কথাবার্তা বলা, নিজেদের ভিতরে নেগোসিয়েশন করার স্পেসটা রাখা আছে। জি। এই সাহেব ভাই, ব্যাপারটা আপনার কিভাবে কাছে পুশ করা যাবে আপনার সেই কাছে ব্যাপারটা আবার এখন আসবো। মাহবুব কামাল ভাই, এই তো যেই প্রস্তাবটি নিয়ে শেষের দিকে আলোচনা করছিলাম, সাইদ আব্দুল্লাহ বলছিলেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে চায় না বিএনপি, এই ধরনের তারা মতামত দিয়েছে। এটি নিয়েই বেশ আলোচনা হচ্ছে যে তাহলে যদি আবারও বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় আসবে যদি ভোট হয়, এখন যেহেতু তাদের সামনে বড় কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তাহলে তাদের দ্বারা সংস্কার এর ভবিষ্যৎটা অন্ধকার, এমনটাই কিন্তু এনসিপি নেতারা বলছেন। যে বিএনপি কেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষেই মতটা দিল? আপনার কাছে কি মনে হয় তাদের যুক্তিটা কি? শুনেন, এগুলি হচ্ছে আননেসেসারি বিতর্ক। এগুলি সময় নষ্ট করা ছাড়া কিছুই না। এগুলি আই ফাইন্ড অ্যাবসলুটলি মিনিংলেস। এই সংস্কারের আলাপগুলো না আমার কাছে মিনিংলেস লাগে। যেমন উনি পুতিনের উদাহরণ দিলেন, আমি আরেকটা উদাহরণ দিই। যেমন ধরেন, আগামী নির্বাচন হলো, একটা সুন্দর কনস্টিটিউশনের ভিত্তিতে একটা নির্বাচন হলো, একটা সরকার গঠিত হলো, সব ঠিক আছে। এই সরকারটা কিছু ব্যর্থতা, সরকার হলেই কিছু ব্যর্থ হবেই, কিছু মাত্র ব্যর্থ হবেই। একটা সরকার তো নিরঙ্কুশ সফল হতে পারে না। তো ওই ব্যর্থগুলোকে ক্যাপিটালাইজ করে একজন জেনারেল উনি চাইলেন যে আমি টেক ওভার করব। জাস্ট উনি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে গান পয়েন্টে সরাই দিলেন, রেডিওতে ঘোষণা হলো যে এই হিস্টোরিক্যাল প্রেক্ষাপটে, যেটা সামরিক শাসকরা বলে, ইট ইজ এ হিস্টোরিক্যাল নেসেসিটি, এইভাবে দেশ চলতে পারে না, সো আর্মি হ্যাড টু টেক ওভার। ক্যান কনস্টিটিউশন স্টপ দ্যাট? এই যে সাজাচ্ছি কনস্টিটিউশন, এই সাজানো কনস্টিটিউশনটা স্টপ করতে পারবে? কনস্টিটিউশন উইল বি হেল্ড আপ ফর ইনডেফিনিট পিরিয়ড। তারপরে আবার আন্দোলন, আবার হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস লেবার, অল দিস মেন্টাল এক্সারসাইজেস অ্যান্ড অল? কোনো অ্যাবসলুটলি মিনিংলেস। গেল একটা। তারপরে কনস্টিটিউশন সাজাইলাম, সব ঠিক আছে। কনস্টিটিউশনে আপনি এই সংশোধনীর একটা প্রভিশন রাখবেন না? রাখবেন তো, যে এত সংখ্যক হইলে তাইলে আপনি সংশোধন করতে পারবেন। তা আমার এত সংখ্যক সদস্য আছে, তা আমার সংসদ সদস্যগণ এই প্রয়োজনীয় সংখ্যক তুমুল বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্তে উপনীত হইল যে কনস্টিটিউশনের এই ধারাগুলি অ্যাব্রোগেট করা হলো, এগুলি বাতিল হয়ে গেল। সবাই হাত তুলে ফেললো, বাস সংশোধন হয়ে গেল। আবার আমার ইচ্ছা মতো আমি কিছু জিনিস ঢুকাবো, বলবো যে এগুলি দরকার, সবাই হাত তুলবে, বাস কনস্টিটিউশন সংশোধন হয়ে গেল। আপনি কি করবেন? এই যে সাজাচ্ছেন আপনি, কোনো মানে হয় এগুলোর? এখন
যেটা সে বললো, আমাকে একটু সময় দিন, সেটা হলো যে উনি বললেন যে নির্বাচনের তারিখটা। আমি আজকে আমার একটু অন্য কাজ ছিল, আমি আজকে আসতে চাচ্ছিলাম না। হুম। আমি আমার মতো করে একটা নির্বাচনের রোড ম্যাপ ঠিক করেছি, সেটা আমি একটু বলতে চাই। জি। কারণ রোড ম্যাপ ছাড়া পরিস্থিতি এই আনরেস্ট যাবে না। রোড ম্যাপটা হলো এরকম যে ইট ইজ ক্লিয়ার যে এনসিপি ইজ বিং প্যাট্রোনাইজড বাই গভর্নমেন্ট, নট অনলি বাই গভর্নমেন্ট, স্ট্রাকচারাল গভর্নমেন্ট, বাই ইটস ফিনান্সিয়াল সাপোর্ট অলসো। সার্জিস এবং অন্য অন্য যে মানে এনসিপির নেতারা যেভাবে মুভমেন্ট করতেছে বহর টহর নিয়ে, এবং তাদের যে অফিস এক্সপেন্ডিচার থেকে শুরু করে সব কিছু মনে হচ্ছে যে মাহফুজ আলমের নামে কালকে গিফট দেওয়া হয়েছে হ্যাঁ, এনসিপির এগুলি পক্ষ দিয়ে থেকে মনে কারণ হচ্ছে যে গভর্নমেন্ট একটা ফিনান্সিয়াল সাপোর্ট আছে এখানে। তার মানে গভর্নমেন্ট চাচ্ছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা তো বলেইছেন যে ছাত্ররা হচ্ছে আমাদের দেশ গড়ার কারিগর হবে, ইট ইজ এ পোটেনশিয়াল সেকশন অফ দ্য সোসাইটি, তার মতে আর কি। তো নির্বাচন হলে গভর্নমেন্ট এনসিপিকে এক ধরনের প্যাট্রোনাইজ করবে, ইট ইজ ক্লিয়ার। সো আমার রোড ম্যাপটা হচ্ছে যে এই গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন করা যাবে না। ঠিক আছে, তাহলে কিভাবে করতে হবে? সেটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু রিভাইভ হয়েছে। হুম। ঠিক আছে, একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে রিভিউটা পেন্ডিং আছে। হ্যাঁ, 13th অ্যামেন্ডমেন্টের যে অ্যামেন্ডমেন্টের বলে এই এই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, সেইটা যেহেতু বাতিল করা হয়েছে, সেটা রিস্টোর করতে হবে। এটা কিন্তু আপনার পিটিশন দেওয়া আছে, রিভিউ পিটিশন কিন্তু দেওয়া আছে অ্যাপিল ডিভিশনে। ভ্যাকেশনের পরে হ্যানিং আছে। আচ্ছা, এইটা যদি নিষ্পত্তি হয়ে যায়, তাইলে তত্ত্বাবধায়ক সরকার এক্সিস্ট করার মতো আর কোনো আইনগত বাধা থাকবে না। একটা প্যাচ উঠতে পারে যে এটা পার্লামেন্টেই করতে হবে, সেটা সমস্যা না। প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি করে এটা করে দিতে পারে, সেইটা পরবর্তী পার্লামেন্ট র্যাটিফাই করবে। তাইলে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করতে হবে প্রথমে, করে 30শে সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকার যে সমস্ত সংস্কারের কথা বলা হচ্ছে এগুলি শেষ করবে, যে সমস্ত সংস্কারের কথা বলা হচ্ছে, এবং এটা নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে সব 30শে সেপ্টেম্বর পর্যন্ত তারা সংস্কার টহর করে 1 অক্টোবর দিস গভর্নমেন্ট উইল হ্যান্ড ওভার পাওয়ার টু দি কেয়ারটেকার গভর্নমেন্ট। এরপর ডিসেম্বরের 27, 28, 29 যেটা সুবিধা হয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তাইলে এই কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাস সময় পাবে, অক্টোবরের পুরোটা, নভেম্বরের পুরোটা এবং ডিসেম্বরের 27, 28 তারিখ পর্যন্ত একটা ফিক্স করে দিতে হবে, 27 তারিখ বা 28 তারিখ বা 29 তারিখ। ঠিক আছে, তাইলে হবে কি, হোল সিনারিও উইল বি চেঞ্জ। একটা নির্বাচনের আবহ তৈরি হয়ে যাবে। নির্বাচনের আবহ তৈরি হয়ে যাওয়া মানে সোসাইটিতে আনরেস্ট কমে যাওয়া, সব নির্বাচনমুখী হয়ে যাবে ইত্যাদি। আর একটা প্রস্তাব আছে আমার, সেটা হচ্ছে ইন্ডিয়ার মতো এটা ধার করা। সেটা হচ্ছে যে নির্বাচনটা হতে হবে 5 ধাপে, 60 করে, 5, 6, 30, 300, 60টি আসন করে। 60টি আসন করে, যাতে ডেপ্লয়মেন্টটা বেশি রাখা যায়। আপনার এখনকার ইলেকটোরেট তো আপনার খুব উত্তেজিত ইলেকটোরেট, এই ইলেকটোরেটকে খুব কন্ট্রোল করা খুব কঠিন। মানে যেভাবে মানুষের চরিত্র তো পাল্টে গেছে, রাজনৈতিক কর্মীদের চরিত্র তো পাল্টে গেছে। তো নেসেসারি ডিপ্লয়মেন্ট ছাড়া আপনি ইলেকশনকে কন্ট্রোল করা খুব কঠিন হবে। তো 5টা ধাপে করতে হবে, 5, 6, 30, 300, এবং আর্মি ডিপ্লয়মেন্টের একটা সুপারিশ করবে। সেইটা আর্মি থাকলো কি না থাকলো সেটা পরের ব্যাপার, মানে সেটা যদি গণতন্ত্রের স্বার্থের বিরুদ্ধে যায় হয়তো আর্মি থাকলো না, কিন্তু একটা প্রস্তাব থাকতে হবে যে হ্যাঁ, আর্মি ইলেকশনের এই 5 দিন আর্মি থাকবে, মানে যে কনস্টিটিউশনগুলিতে হবে। তাইলে আমরা একটা ফেয়ার ইলেকশন পাবো, এবং ইলেকশনের আগে যে কন্ট্রোভার্সিগুলি হচ্ছে এই কন্ট্রোভার্সিগুলি থেকে আমরা মুক্ত হব। এখন এটা মানে বিএনপি এটা বিশ্বাসই করবে না যে এই গভর্নমেন্টের আন্ডারে ইলেকশনটা ফেয়ার হবে, এইটা এনসিপির দিকে টিল্টেড হবে, এটা বোঝা যায়। এটা বোঝার জন্য আপনার রকেট সায়েন্সের দরকার নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানে এই আস্থা বিএনপির, হ্যাঁ, মানে ডক্টর মোহাম্মদ তো ইউনূসকে বসানো হলো এবং তিনি সর্বজন বিদিত একজন মানুষ, তার প্রতি মানে আস্থাটা এতটা কমে নাই। বিএনপি তো বলেই যাচ্ছে যে আমরা এখনো আস্থাশীল। কথাটা হচ্ছে যে আস্থাটা কোন জায়গায়? আস্থাটা হচ্ছে যে এই সরকার দেশ চালাতে
ভালোভাবেই চালাতে পারছে ইত্যাদি, এবং কি বলে যে সঠিক সময় নির্বাচন দিয়েছে, এসব আস্থা। কিন্তু এই সরকারের আমলে যে নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব না, এটা কিন্তু বিএনপির নেতৃত্ব বোঝে, এটা বোঝে, বলছে না ঠিকই। এটা কামাল ভাই আপনার কাছে এখন এই যে আমি যেটা বললাম আর কি, এইটা আমি মনে করি সব কুল রক্ষা হবে। কারণ প্রফেসর ইউনূসের দরকার নাই, হি ইজ এ ভেরি অনারেবল পার্সন, নট অনলি ইন কান্ট্রি, এটা গ্লোবালি উনি একজন অনারেবল লোক, হি ইজ নোবেল লরিয়ট। উনি কেন বিতর্কিত হতে যাবেন, কি কারণে, ওনার ঠেকাটা কি? হ্যাঁ, ওনার বিতর্কিত হওয়ার তো দরকার নাই। উনি সেপ্টেম্বর পর্যন্ত 30 সেপ্টেম্বর পর্যন্ত উনি সংস্কারগুলি করুক, করে উনি মানে সম্মানের সঙ্গে উনি কেয়ারটেকারের সঙ্গে। জি সাইদ আব্দুল্লাহ, দুটি বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে হোক বা জুনে হোক, নির্বাচন তো একটা হবে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এবং তার এই সরকারের যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও বলছেন যে নির্বাচন নিয়ে আসলে কোনো ধরনের সন্দেহ সংশয় রাখা ঠিক হবে না। তো সেই নির্বাচনে বিভিন্ন দলের অবস্থানটা কেমন হবে, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে নির্বাচন নিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন দেশ চালাচ্ছেন, অনেকেই প্রশংসা করছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 1 বছর থাকা উচিত, কেউ বলছেন যে 5 বছরের আগে নির্বাচনের কথা বলা যেন না হয়। এনসিপির কয়েকজন নেতাকেও দেখলাম যে ফেসবুকে স্ট্যাটাস দিতে, সেই বিষয়গুলো একটু মতো করতে, দুটি বিষয়। আচ্ছা, ধন্যবাদ। যে দুইটা প্রশ্ন তুলেছেন যে নির্বাচনের ডেট নিয়ে, ইন দ্য মিন টাইম নির্বাচনের ডেট নিয়ে সোফার ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যদি আমি কোট করি, অন্যদের কথা যদি আমি সাইডেও রাখি, তার জায়গাটা খুবই ক্লিয়ার যে নির্বাচন হতে পারে ডিসেম্বরে, অথবা বেশি সংস্কার চাইলে পরের বছরের জুনে। এই কম আর বেশির ভেতরে আমার কাছে মনে হয় যে কিছুটা ফারাকের জায়গাটা আছে, এবং সেটা যদি ওনার জায়গা থেকে এটা ক্লিয়ার করে দেওয়া হয়, আমার মনে হয় যে অনেকগুলো ইস্যু সলভ হয়ে যাবে। কারণ আপনি যখন কম সংস্কার আর বেশি সংস্কারের কথা বলবেন, মানে হ্যাভিং ফুলেস্ট রেসপেক্ট টু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তাকে অত্যন্ত রেসপেক্ট করি, ইনফ্যাক্ট উনি গ্লোবালি রেসপেক্টেড একজন ফিগার। আপনি যখন এটা বলবেন, তাহলে তো কেউ না কেউ আবার এই প্রশ্নটাও করতে পারে, এই যে 8 মাস পার হয়ে গেল, কি কি সংস্কার হয়েছে? অনেক জায়গায় কিন্তু ভালো কাজ হচ্ছে, বেশ কিছু জায়গায় হচ্ছে, এটা যেমন ট্রু। আবার কিছু জায়গায় এমন কিছু জায়গা থাকে, আপনি ইলেকশন না হলে ওই জায়গাগুলো আসবে না। যেমন ফরেন ইনভেস্টমেন্টের কথা যদি বলেন, বিজনেসম্যানদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন, আবার আপনি লোকাল জায়গায় যদি চিন্তা করেন, তারাও কিন্তু অনেকটা প্রতিনিধিহীন অবস্থায় আছে। যেমন একটা সময় ছিল যে ধরেন কোনো সংকটের জায়গাটা হলে তারা কাউন্সিলরের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, মেয়রের কাছে যায়, তাদের লোকাল এমপিদের কাছে যায়। আমরা ঢাকার পার্সপেক্টিভ যদি চিন্তা করি আর লোকাল জায়গার পার্সপেক্টিভ যদি চিন্তা করি, সেই জায়গায় কিন্তু পার্থক্যের জায়গাটা আছে। আবার আরেকটা কথা যেটা বললেন যে ইউনূস সাহেব কতদিন থাকবেন, ফেসবুকে দেখা যাচ্ছে ইলেকশনের দরকার নাই, 5 বছর ধরে থাক। সংকটের জায়গাটা কি জানেন? যে আমরা সবসময় মনে করি, আমি যেটা ভাবছি বা আমি যেটা মনে করছি, এইটা বোধ হয় দেশের সবাই ভাবছে, এবং সুন্দর মতো আমরা লাগিয়ে দেই দেশের জনতা এটাই চায়। আসলে জনতা কি চায় এইটার জন্য আলাদা আলাদা তো প্যারামিটার আছে ভাই। মানে আমি কি চাই, একজন ঢাকার তরুণ কি চায়, আর একজন রংপুরের তরুণ কি চায়, পাবনার তরুণ কি চায়, চট্টগ্রামের তরুণ কি চায়, পার্থক্য হবে না? আবার জেন্ডার বেসড মানে জরিপ চালাতে গেলে সেটার ভেতরে পার্থক্য থাকবে, বিভিন্ন ক্যাটাগরির মানুষজন আছে, সেই জায়গায় পার্থক্য থাকবে। কিন্তু আমরা সবসময় মনে করি যে আমি যা বলছি এটাই বোধ হয় যে আমাদের সামষ্টিক মতামত। এবং ইলেকশনের যে কথা, ইউনূস সাহেব কতদিন থাকবেন, যারা এই কথাগুলো বলছে তারা বোধহয় যে অনেকগুলো বিপর্যয়ের সংখ্যাটা চিন্তা করছে না। তারা মনে করছে যে ইলেকশনবিহীনভাবে এতগুলা দিন যদি থাকে, চমৎকার ভালোই করতে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কিন্তু পুরো দেশেরই আস্থাশীল হওয়াটা উচিত। কারণ যে সংকটের মুহূর্তে উনি এসে দেশের হাল ধরেছিলেন, ওই সময়ের জন্য অ্যাটলিস্ট ওই সময়ের জন্য ওনার বিকল্প কেউ ছিল না, এবং উনি ছাড়া অন্য যে কেউ আসলে এটা ভস্কর পেকে যেত। এটা হলো একেবারে চরম সত্য একটা কথা। কিন্তু তার পরবর্তীতে দেখেন অনেক জায়গায় অনেক বিতর্ক ওঠার মতো কাজ হচ্ছে না। আপনি বিচারের কথা যেটা বিভিন্নভাবে বলা হচ্ছে, পিলো পাসিং হচ্ছে বিভিন্ন জায়গায়, আওয়ামী পারপেট্রেটরদের বিচার ঠিকঠাক মতো হচ্ছে? অ্যাবসলিউটলি নট। আপনি প্রত্যেকটা এলাকায় ঘুরে 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 দেখেন, এবং সেই চিত্রটা হলো তারা বিভিন্নভাবে পুনর্বাসিত হচ্ছে, এবং সবার দ্বারা, প্রত্যেকটা রাজনৈতিক দলের দ্বারা। অন্যান্য রাজনৈতিক দল তো বটেই, এইটার কিছু কিছু জায়গায় বিএনপির দোষ থাকবে, জামাতের দোষ থাকবে। তাইলে তো গণ অভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করছে, এই যে তরুণদের দলটা, তারা কি পুনর্বাসন করছে না? অনেক জায়গায় করছে। নয়া বন্দোবস্তের কথা বলে একটু চিন্তা করে দেখেন, নয়া বন্দোবস্তের কথা বলে কি তারা আদৌ নয়া বন্দোবস্তের দিকে হাঁটছে, নাকি ট্রেডিশনালি যেটা হয় সেটাই? সার্জিস আলম তো সরাসরি ফেসবুক পোস্টে বলেই দিল, ট্রেডিশনাল যে পদ্ধতি আছে ওইটা পুরাপুরি অতিক্রম করা পসিবল না। তারা ওই যে পত্রমিতালি করতে গিয়ে তো এটা বলেই দিল। তার মানে খেয়াল করে দেখেন, তারাও 100 গাড়ি নিয়ে রোড শো করে বেড়াচ্ছে, তারাও এলাকাতে গেলে তরুণ হয়। এই কাজটা কয়েকটা জায়গায় হয়েছে।
একজন দুইজন না, একজন সার্জিস আলম না, অন্তত পক্ষে 3 জন। হান্নান মাসুদের কথা যদি বলেন, মাহিন সরকারের কথা যদি বলেন, সিরাজগঞ্জে তারা মোটর বাইকের এই যে রোড শো যেটা তারা এটা করছে, পোস্টার লাগানোর যে কথা তারা নিজেরাই সমালোচনা করে তারা সেটা করছে। ইলেকশন নিয়ে এই যে এত কথা, তারা কি ইলেকশনের ক্যাম্পেইন চালাচ্ছে না? তারাও কিন্তু এলাকায় এলাকায় গিয়ে ইলেকশন ক্যাম্পেইনটা চালাচ্ছে। দুর্নীতি কম বেশি যদি চিন্তা করেন, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দুর্নীতির জায়গাটা আছে। এটা যদি কেউ বলে যে না আমরা ফেরেস্তা, এটা বলা উচিত না। বিএনপিরও দুর্নীতির জায়গাটা আছে, জামাতের আছে, প্রত্যেকেরই আছে। কিন্তু দেখেন বাংলাদেশের তরুণ যে দলটা, সেই দলটা দুর্নীতি করবে এটা কি কেউ এক্সপেক্ট করে? আপনি গণ অভ্যুত্থানের কথা বলছেন, অন্যদেরকে ব্যাশিং করবেন, অবভিয়াসলি করার রাইট আছে, কিন্তু বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্যের জায়গায় বলেন, বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স করার কথা বলেন, নানা জায়গাতে এই নামগুলো উঠে আসছে ইন দ্য মিন টাইম। এটা তো অস্বীকার করার মতো না। গতকাল একটা কথা বলি, সরকার এবং এই দল যে আলাদা থাকার দরকার ছিল, লক্ষ্মীপুরে মাহফুজ আলমের যে এলাকা, নির্বাচনী এলাকা, সেই জায়গাতে এই যে নাগরিক পার্টি যেটা আছে, নাগরিক পার্টির পক্ষ থেকে ঈদ গিফট দেওয়া হচ্ছে এবং সেই ব্যাগের ওপরে সৌজন্যে মাহফুজ আলমের কথা বলা আছে। মাহফুজ আলমকে সরকারের একজন উপদেষ্টা। তাহলে এই ভেরিয়েশনগুলো কি তারা রাখার চেষ্টা করছে? এটা তো গেলে একদিক। একটা ছোট একটা বিষয় জানতে চাই যে নির্বাচনে বিভিন্ন দলের অবস্থানটা কেমন হবে আগামী নির্বাচনে? নির্বাচনের অবস্থাটা কি, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, মেজরিটি অংশ যেটা মনে করছে যে বিএনপি ঠিক আছে, টেকনিক্যালি আসার কথা, তাদের ফিল্ডের বাস্তবতা অন্যরকম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিএনপিরও অনেকে যেটা মনে করছে যে একেবারে ইজি হবে, তারাই করবে। আমার মনে হয় না এতটাও টেকেন ফর গ্র্যান্টেড কোনো কিছু ভাবার দরকার আছে। ঠিক আছে, ইফ নট বিএনপি, অন্যকে অনেক স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াইতে পারে না, এবং তারা যদি মনে করে যে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে এলাকায় তাদের মানুষজন বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কাজ করবে, সেম কাজটা জামাতও করছে। জামাতও বিভিন্ন জায়গায় যদি উল্টাপাল্টা কাজ করে মনে করে যে আমরা ছাড়া কেউ নাই এই জায়গাগুলোতে, আমার মনে হয় এতটা সহজ হবে না। আর এনসিপির জায়গাটা যদি বলতে হয়, আমি দেখেন ব্যক্তিগতভাবে মনে করি যে একটা নতুন রাজনৈতিক দলের গড়ে ওঠাটা খুব বেশি মাত্রায় দরকার ছিল। তাদের জার্নিটা ভালো হচ্ছিল, কিন্তু মাঝে তারা অনেক অহেতুক বিতর্কে জড়িয়ে তাদের ক্রেডিবিলিটিটা লস করছে। লাস্টে আর্মি চিফের ইস্যুটা নিয়ে যদি কথা বলেন, তারপর হাসিনার বিচার না হলে ইলেকশনের কথাও যাতে কেউ মুখে না আসে, যারা এটা বলছে তারা নিজেরাই ইলেকশনের ক্যাম্পেইনটা চালাচ্ছে। আবার তারা অনেক ক্ষেত্রে ফিল্ডের বাস্তবতাটা না বুঝে, কারণ বাংলাদেশের রাজনীতি ফিল্ড কি চায় সেই ব্যাপারটা না বুঝে অনেক তাত্ত্বিকতার ফাঁদে তারা পড়ে যাচ্ছে। এইটা করে পটেনশিয়াল অনেক জায়গায় লস হয়ে যাচ্ছে। মাহবুব কামাল ভাই, দেশ ভালো চলছে বলা হচ্ছে এবং নির্বাচনও এখন দরকার নাই, অন্তত 1 বছর দরকার নাই। আবার কেউ কেউ বলছেন যে 5 বছর পরেও নির্বাচন হওয়া দরকার। এই বিষয়গুলো আসছে। আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে তিনি শেখ হাসিনার সুরে অনেকেই কথা বলছেন, এর লক্ষণ পাওয়া যাচ্ছে। দেখেন এইসব বিএনপির কথা বাদ দেন, বিএনপির কথার মধ্যে পুরো আমি পাই না, কনসিস্টেন্সি পাই না, এবং পরস্পর বিরোধী কথা। মানে কে একটা পোস্ট দিছিলেন আর কি, যে সালাউদ্দিন সাহেব স্বৈরাচারকে কবর দিচ্ছে, রিজভী সাহেব সেই লাশ জিন্দা করতেছে, ওই কি বলে যে ইশরাক নাকি ইন্ডিয়াকে নস্যাৎ করে দিবে, আবার কি বলে যে আমির খসরু মাহমুদ ইন্ডিয়াতে গিয়ে এমন এমন মানে জেস্টার পোস্টার যে মানে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নেতা। তো এই একে পরস্পর বিরোধী। হ্যাঁ, কেউ বলতেছে যে সরকার ঈদের পরে আন্দোলন, কেউ বলতেছে যে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তো এইসব কথার মধ্যে কোনো মানে নাই। ফজলুর রহমান বলতেছে রাজাকারের বাচ্চা, আবার বিএনপির আরেকজন বলতেছে যে না তারা এরকম না। তো দিজ আর ভেরি কন্ট্রাডিক্টরি, এবং বিএনপির আমি ঠিক বুঝতেছি না, বিএনপি খুব শেকি অবস্থায় আছে, কখন কি বলে ঠিক নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন প্রফেসর ইউনূস গ্লোবালি একটা অনারেবল লোক না, যেখানে যান, এই যে চীনে গেলেন কত সম্মান, হ্যাঁ, এই শি জিনপিং ইত্যাদি, যেখানে যান, এই যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন কত ইত্যাদি, যেখানে যাচ্ছেন সম্মান। তো এই যে দিনে দিনে সরকারটা বিতর্কিত হচ্ছে এবং এনসিপির প্রতি এক ধরনের আনডিউ সাপোর্ট দিয়ে যাচ্ছে সরকার, এগুলি তো সরকার বিতর্কিত হচ্ছে না, বিতর্কিত হচ্ছেন ডক্টর ইউনূস, এবং গ্লোবালি ওনার ইমেজ তো দিন দিন খারাপ হবে, এবং হি ইজ টু ওল্ড টু মানে কী বলে ম্যানেজ এভরিথিং। যদিও উনি মানে খুবই অ্যাক্টিভ, এই বয়সে এত অ্যাক্টিভ, এটা সারপ্রাইজিং। তারপরেও এই বয়সে এত লোড নেওয়ার কী দরকার? মানে আমি যদি ধরি যে আগামী জুন, তাহলে তো ধরেন যে আরও অনেক অনেক দিন, এত লোড নেওয়ার তো দরকার নাই। হ্যাঁ, উনি ঘুরে বেড়ান, ওনার তো যে উনি তো কী বলবো, ওনার সোশ্যাল বিজনেস, ওনার
নানা রকম একটা লেকচার দিলে উনি মানে প্রচুর টাকার মালিক হতে পারেন ইত্যাদি। তো এত কিছু করার ওর দরকার নাই। উনি সেপ্টেম্বর পর্যন্ত থাকুক। সেপ্টেম্বর পর্যন্ত কিছু সংস্কার তো অবশ্যই করতে হবে। করে কেয়ারটেকারটা রিভাইভ করে কেয়ারটেকারের সাথে উনি সম্মানের সাথে চলে গেলেন। বিতর্কিত হলে দেখেন, আগামী নির্বাচন যদি আপনার আনফেয়ার হয়, রিগড হয় কিংবা কোনো ধরনের ম্যানিপুলেশন হয়, তাহলে কিন্তু প্রফেসর ইউনূস হাসিনার প্যারালাল হয়ে যাবেন। আপনি এটা বুঝতেছেন? হাসিনার যে ইমেজ যে ড্যামেজড হলো, সেটা তো মূলত হচ্ছে আপনার ৩টা প্রহসনের নির্বাচনের কারণে। তো এই সরকারের আমলে নির্বাচন প্রহসন হতে বাধ্য। কারণ ডক্টর ইউনূস হয়তো ভালো মানুষই দেখাবেন, কিন্তু আরও আছে না, সরকারের লোকজন আরও আছে না, তাদের তো আরও অনেক ফিলসফার গাইড আছে তাদের পিছনে। তারা তো এনসিপিতে যে কোনোভাবে হোক তাদের জিতিয়ে আনতে চেষ্টা করবেন। তো যদি যে কোনো উপায় জিতিয়ে আনার চেষ্টা করে, তাহলে তো এই আনফেয়ার মেন্সে যেতে হবে, তাই না? আনফেয়ার মেন্স টোটাল দোষটাতে গিয়ে তো প্রফেসর ইউনূসের উপরে। গ্লোবাল ইমেজ তো তার তখন হাসিনার প্যারালাল হয়ে যাবে। এই জিনিসটা উনি বুঝতেছেন কিনা? এই যে দিনে দিনে বিতর্ক হচ্ছে, নানা রকম বিতর্ক হচ্ছে, এই যে উনি কিছু বললেন যে নিয়োগ বাণিজ্য, তো এইটা টাকা পয়সা এই সেই, তারপরে ধরেন যে কিছু মিসম্যানেজমেন্ট, হ্যাঁ, এইসব কারো বিতর্ক হচ্ছে না? এটা কি মানে চাপা থাকতেছে? গ্লোবালি কি এটা চাপা থাকতেছে? চাপা তো থাকবে না। এখানে তো নানা রকমের এজেন্সি আছে, এখানে অনেক মানে ইন্টারন্যাশনাল পত্রিকার ঢাকা অফিস আছে, এখানে জাতিসংঘের হেড অফিস অফিস আছে, এইখানে আপনার কি বলে ইউএনডিপির অফিস আছে, এইখানে ধরেন যে নানা বিদেশি কি বলে যে প্রেসের যেখানে হেড অফিস আছে, তাই না? তো এইখানে কোনো কিছু চাপা থাকবে না, হ্যাঁ। এবং আলটিমেটলি এই জিনিসগুলি দিনে 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 যখন মানে একটা জায়গায় চলে যাবে, তখন কিন্তু মানে প্রফেসর ইউনূসের এখন যে ইমেজ আছে, ইমেজ অনেকটা নষ্ট হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ উনি অনেক কিছুই প্রশ্রয় দিয়েছেন, এটা কিন্তু একটা পারসেপশন, উনি অনেক কিছুই প্রশ্রয় দিয়েছেন, তবে অত না হয়েছে আর কি। তো এখন এই ড্যামেজটা কন্ট্রোল করতে হবে, আপনাকে ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে। তা না হলে ড্যামেজ যদি আরও বাড়ে, তাইলে তো আলটিমেটলি ওনার পার্সোনেট, এখন যে পার্সোনেট, এই যে শি জিনপিংয়ের সঙ্গে যে, হ্যাঁ, শি জিনপিং তো একটা বিশাল ব্যাপার না, গ্লোবালি তো একটা বিশাল ব্যাপার, হ্যাঁ। তার সাথে তার কাউন্টার পার্ট হয়ে উনি এই যে কথা বলতেছেন, হ্যাঁ, কত মানে অনার, এগুলি তো তাকে ধরে রাখতে হবে। এগুলি ধরে রাখতে গেলে হি শুড নট কন্টিনিউ আপ টু 2026. He should not. He should quit within this year, preferably within September, within October 1st. অক্টোবরের 1 তারিখে উনি কেয়ারটেকারকে রিভাইভ করে। মাহবুব কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি বলতে চাচ্ছিলেন আমরা বুঝতে পেরেছি। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।